শুরুটা হয় 15 আগস্ট 1251 সাল থেকে, যখন চেঙ্গিস খানের পুরো সাউথ এশিয়াতে আধিপত্য ছিল। সবাই তার সেনাবাহিনী দেখে নিজে থেকে নিজেদের অস্ত্র ফেলে দেয়, কিন্তু এমন কিছু মানুষও ছিল যারা নিজেদের হাঁটু গাড়ে না, অর্থাৎ হার মানে না। তো মঙ্গোলিয়ান সেনাবাহিনী এখন পরবর্তী আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। তারা এখন জাপানের কিছু অংশ নিজেদের দখলে নিয়ে সেখানে মঙ্গোলিয়ান সেনাবাহিনীর পতাকা ওড়াতে চায়। কিন্তু মাঝখানে দাঁড়িয়ে ছিল সামুরাইরা, যাদের সংখ্যা খুবই কম ছিল, কারণ এর আগে তার অনেকবার চেঙ্গিস খানের হামলায় মারা খেয়েছে। কিন্তু যতজনই বেঁচে ছিল তারা এখনও লড়াই করা ছাড়েনি। তারা যতজনই ছিল তাদের সবার এটা পুরোপুরি জানা ছিল যে সফরের জন্য তারা এখন বের হয়েছে তার কোনো গন্তব্য নেই। তাই তাদের মৃত্যুর গল্প ওই মঙ্গোলিয়ানদের তলোয়ার দিয়ে লেখা হবে। তবে এর আগে তারা তাদেরকে অনেক বেশি ক্ষতি করতে চায়, যাতে তারাও বুঝতে পারে যে আসল সামুরাই কাকে বলে। তারাও তাদের পুরো জীবনে ভাবনায় ডুবেছিল যে কিভাবে অল্প কিছু সেনাবাহিনী এত বড় একটা সেনাবাহিনীকে আঘাত করেছে। তো এবার লড়াই শুরু হয়। এইসব মানুষ তাদের সেনাবাহিনীর জাহাজে লুকিয়ে ঢুকে পড়ে এবং ধীরে ধীরে নিজেদের উদ্দেশ্যগুলোতে সফল হতে থাকে। তবে কথাই বলে না যে সাহসীদের সাথে তো উপরওয়ালাও দেয়। এখানেও এমন কিছুই হয়। যেমন যেমন সামনের শত্রুদের জাহাজেরা যেতে থাকে, তেমন তেমন সমুদ্রের ঢেউ তাদেরকে থাপ্পড় মারতে থাকে। শুরুতে তো এদের মনে হয় যেটা হয়তো কোনো সাধারণ জ্বর হবে, কিন্তু কিছু সময় পরেই একে একে মঙ্গোলিয়ানদের পুরো সেনাবাহিনী ডুবতে থাকে, আর যারা বেঁচে যায় তাদেরকে এই লোকেরা শেষ করে দেয়। সবাই মারা যায়। শুধু একটা জাহাজ ছিল যেটা ডোবার প্রান্তে ছিল, সেটার মধ্যে একজন সামুরাই জীবিত থেকে যায়। তার নাম রিকু। সকাল হলে যাকে সমুদ্র সৈকতে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। এটা কোনো আইল্যান্ডের মতো দেখতে মনে হয়। যখন তার চোখ খুলে তার শরীরে যেন রক্তের নদী বইছিল। তার একটা পায়ে একটা বড় কাঠের টুকরো ঢুকে যায়, যেটা তাকে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছিল। এমনকি সে নড়াচড়া করতে পারে না। একবার তো এমন মনে হয় যে এখন আর তার প্রাণ বাঁচবে না। তারপরে সে সাহস করে কিছুটা সামনে এগোয়, যেখানে সে একটা রশির সাপোর্ট পায়। এটার সাহায্যে সে ওই নোনা পানি থেকে দূরে সরে যায়। তবে সেই রশিটা এখন তার ভেতরেই ছিল, যেটা অনেক বাজেভাবে তাকে ব্যথা দিচ্ছিল। আর একটু সাহস করে সে নিজের ভাঙা তলোয়ার নিতে যায়। কিন্তু তখনই সে সেখানে একটা ঘুমন্ত বাচ্চাকে দেখতে পায়, যাকে প্রথমে তার মৃত মনে হয়। কিন্তু যখনই সে তার দিকে হাত বাড়ায়, সে বুঝতে পারে যে বাচ্চাটা জীবিত আছে, আর সে তাকে ডাকারও চেষ্টা করে। কিন্তু সে কোনো কিছু না শুনেই সেখান থেকে চলে যায়। যাই হোক, প্রথমে তাকে নিজের এই ব্যথার চিকিৎসার জন্য তাকে কিছু খুঁজতে হবে। এই জন্যই সে ভাঙা তলোয়ারের সাহায্যে ওই প্রাণঘাতী কাঠের টুকরোগুলোকে টেনে বাইরে বের করে। তারপরে ওই ক্ষতের উপর সে একটা কাপড় বেঁধে সাহস করে দাঁড়িয়ে পড়ে। সে এখন কোথায় যাবে? এখানে অজানা আইল্যান্ডে দূর দূরান্ত পর্যন্ত তার নজর যায়। শুধু পানি আর পানি তার চোখে পড়ে। সেই ছাড়া তো এখানে আর কেউই নেই। অস্ত যাওয়ার সূর্যকে দেখে সে মনে মনে এটাই ভাবতেছিল, এই সূর্যের মতোই তাদের সবার অস্তিত্ব ডুবে গেছে। কে জানে এখন কোনো সামুরাইয়ের এমন লড়াই হবে যে সামনের জনকে হারিয়ে দিবে। মন খারাপ করে সে ঘুরতেছিল। তারপর যখন অন্ধকার হয়ে যায়, তখন ওই আইল্যান্ডের একটা গুহাতে গিয়ে সে ঘুমিয়ে পড়ে। সেই সময় সে ওই বাচ্চাটাকে দৌড়াতে দেখে, এমনকি একজন মহিলাকেও দেখে। রিকু বুঝতে পারে না যে তার সাথে এসব কি হচ্ছে। তবে তোমাদের এখানে বলে দিই, আসলে এরা তার পরিবার, যাদের থেকে সে এখন আলাদা হয়ে গেছে। তার ক্লান্ত ব্রেন তাকে সবকিছু দেখাচ্ছে, যাদের সাথে এখন সে কখনো দেখা করতে পারবে কিনা সেটা সে নিজেও জানে না। এই জন্যই তারা তাকে বারবার দেখা দিচ্ছে। এই দ্বন্দ্বের মধ্যে সে পুরো রাত সেখানে কাটিয়ে দেয়। সকাল হয় আর সে এখনো ওই আইল্যান্ডেই ছিল। তার মাথার ওই অসুস্থতা এখনো তার সাথেই ছিল। এখন যেটার কারণে সে কিছু দূরেই তার স্ত্রীর লাশ পড়ে থাকতে দেখে। কোনো কিছু না ভেবে সে তার দিকে দৌড়ে যায়, এই আশাতে যে হয়তো তার স্ত্রী জীবিত আছে। কিন্তু এমন কিছুই ছিল না। বাস্তবে সেখানে ধ্বংসাবশেষ পড়েছিল, যেগুলোকে সে নিজের স্ত্রী ভাবতে শুরু করে। এই রোগটিতে সে বেশি ভুগতেছিল। তার এখন নিজের উপরই দয়া হতে শুরু করে। ব্যাস এ পর্যন্তই ছিল যা হওয়ার। রিকো মন স্থির করে নেই যে এখন সে এর থেকে সামনে এগোতে চায় না। সে আর বেঁচে থাকতে চায় না। নিজেকে শেষ করার জন্য সে নিজের তলোয়ারকে ব্যবহার করার কথা ভাবে। কিন্তু তখনই সে সামনে একটা জিনিস দেখে, যেটা তার মৃত্যুর আশাকে জীবনে বদলে দেয়। সামনে একটা বিশাল পর্বত, যেটা তাকে মাউন্ট ফুজির কথা মনে করিয়ে দেয়। ওই পাহাড় যেটা বছরের পর বছর নিজের শক্তি, নিজের উচ্চতার প্রতীক হয়ে আছে। সামুরাইরা এটাকে নিজেদের ভগবানের ঘর মনে করে। এই জন্যই তাদের কাছে এটা অনেক স্পেশাল। আজ সেই পর্বতটাই তার জীবন বাঁচার একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে। রিকো এবার দাঁড়িয়ে যায় আর নিজের সাথে কিছু কাঠের টুকরো তুলে নেয়, যেগুলো সামনে গিয়ে তার সঙ্গী হতে চলেছে। তার কাছে এখন একটাই উদ্দেশ্য ছিল, যেমন করেই হোক ওই পর্বতে ওঠা, যাতে নিজের ভেতর বইতে থাকা ওই সামুরাইয়ের গরম রক্তকে পরীক্ষা করতে পারে। এমনটা করার জন্য সে ওই বেছে নেওয়া কাঠগুলোকে একত্র করে। ধীরে ধীরে সে সামনের দিকে এগোতে ছিল, কিন্তু সময় এখন অনেক লম্বা, কঠিনও বটে। এই জন্য তাকে মাঝপথে নিজেকে মজবুত করতে হবে। এভাবে আহত হয়ে সে উপরে উঠতে পারবে না। মাঝপথে সে একটা ঝর্ণা দেখে, যেটার মিষ্টি পানিতে সে নিজের ক্ষত পরিষ্কার করে। সেখানে সে আবার ব্যান্ডেজও করে। তারপর নিজের সামুরাইয়ের তলোয়ার দিয়ে ওই কাঠগুলোকে ছুলে পরিষ্কার করে, যেন মনে হয় সেটা তাকে একটা আশা দিচ্ছে যে এখনও কাজ পুরো হয়নি। রাত হলে সে সেখানে মাছ ধরে আর সেগুলো রান্না করে খায়।
তারপর সকালের অপেক্ষায় ঘুমিয়ে পড়ে। ওই রাতে আবারও সে তার স্ত্রীর সেই সুন্দর স্বপ্নটা দেখে, যেটার মধ্যে সে তাকে শিক্ষা দিচ্ছে যে এখনও সফর অনেক লম্বা। তাকে নিজের জন্য নয়, বরং সামুরাইদের জন্য দাঁড়িয়ে থাকতে হবে। ওই পর্বতকে দেখাতে হবে যে তুই যতই বিশাল হোস না কেন, একজন সামুরাই তাকে নিজের পায়ে মেপে নিবে। যেমন যেমন সময় পার হতে থাকে, তার মধ্যে শক্তির বন্য উথলে উঠতে থাকে। সে দিনের পর দিন আরও বেশি মজবুত আর কঠোর হতে থাকে। যখন সে উপরে উঠেছিল, তখন তার সামনে পড়ে একটা সাপ। এখন তার জায়গায় অন্য কেউ থাকলে সে সবার আগে ওই সাপটাকে মেরে শেষ করে দিত, কারণ তার কাছে যেহেতু তলোয়ার ছিল। কিন্তু রিকুর মনে করে যে ভয় তারই লাগে যে মৃত্যুকে ভয় পায়, সে তো ভয়হীন। আর এই বিষয়টা ওই সাপটাও বুঝতে পারে যে তার সামনে বসা কেউ শিকার নয়, বরং কোনো শিকারী। এই জন্য সে নিজের রাস্তা বদলে নেয়। 4 দিনের লম্বা হরণের পর সে শেষমেশ ওই পর্বতের চূড়ে উঠে যায়, যেটা তার উদ্দেশ্য ছিল। কিছুদিন আগেই সে সেখানে জাপানের রীতিনীতির একটা দরজা বানায়, যেটাকে তার সমাজের লোকেরা স্বর্গের দরজা বলে। যখন সেটা তৈরি হয়ে যায়, সে সেটার সামনে বসে পড়ে আর ভাবতে ছিল যে জীবনটা কতটা সুন্দর, যেটাকে সে কিছুদিন আগে শেষ করে দিতে চেয়েছিল। তার ভেতরে এখন ভালোবাসার এমন একটা বীজ গজিয়ে উঠে, যেটার গাছকে সে সারা জীবন পানি দিয়ে বড় করতে চায়। সে নিজের চুলের সাহায্যে একটা ব্রাশও বানায়, যেটা দিয়ে সে পুরো রাস্তায় কিছু না কিছু লিখতে থাকে, যেটাকে সেই সময়ের লোকেরা আঁকাই বলে। অর্থাৎ এমন লেখা যেটা পরার পর হেরে যাওয়া মানুষের ভেতরেও জোশ চলে আসে। সব কিছু ঠিক ছিল, তখনই জঙ্গলের মাঝখান থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। পর মুহূর্তে সে অজ্ঞান অবস্থায় চলে যায়। এই সব কিছু কীভাবে হয়, কে করেছে, সে কিছুই জানে না। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। আজকে আমি তোমাদেরকে শেয়ার করব বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম, যেখানে তুমি লাইভ ম্যাচ দেখার পাশাপাশি বিভিন্ন ক্যাশ গেমস, শর্টস আর রিয়েল টাইম গেম খেলতে পারবে। এগুলো খুবই সিম্পল কিন্তু বেশ এক্সাইটিং। আমার প্রচার কোড MND10 ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে পাবে 200% বোনাস। এবং আরেকটা ভালো বিষয় হচ্ছে, তুমি চাইলে খুব সহজেই বিকাশ, নগদ, রকেট বা ব্যাংকের মাধ্যমে খুব সহজে উইথড্র করতে পারবে। তাই যদি ট্রাই করতে চাও, পিন কমেন্টে দেওয়া নির্দেশনা ফলো করো এবং আমার প্রচার কোড MND10 ব্যবহার করে বোনাসটা নিয়ে নাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকো। তবে যখন তার চোখ খোলে, সে নিজেকে একটা নৌকায় দেখতে পায়, যেটার দুই পাশে কিছু মানুষ বসেছিল, যাদের পোশাক দেখে পরিষ্কার বোঝা যায় যে তারা এখানকার আদিবাসী উপজাতির লোক। রিকো প্রথমে তো বিশ্বাসই করতে পারে না যে এখানে কেউ থাকতে পারে, কিন্তু এই মানুষদের কথা শুনে সে বুঝতে পারে এদের ভাষা একদমই আলাদা ছিল, জীবনযাপন আলাদা ছিল। তারা হয়তো এখন তাকে মেরে খেতে চলেছে। এই জন্য তারা তাকে আইল্যান্ড থেকে দূরে একটা অজানা জায়গায় নিয়ে আসে, যেটা কোনো এক ধরনের গুহা ছিল। সেখানে রিকোকে আগুনের কাছে বসানো হয়। তারপর তার সামনে একটা লোক আসে, যে তার চোখের দিকে তাকিয়ে বলে যে আমাদের এই দুনিয়াতে তোমাকে স্বাগতম, তুমি প্রথম নও আর শেষও নও। এটা শুনে রিকো নিজের চারপাশে থাকা মানুষদের দিকে তাকালে বুঝতে পারে ওই লোকটার কথা সত্যি ছিল। আসলে সেখানে আগে থেকে বন্দীদের আটকে রাখা হয়, যারা কোনো কারণে এখানে ফেসে গেছে আর এখন সব সময়ের জন্য এখানে বন্দী হয়ে গেছে। এই মানুষদেরকে মেরে ফেলা হয় না, বরং এদের যতদিন সম্ভব বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়। এটা এই জন্য যাতে সময় আসলে এদেরকে খাওয়া যায়। রিকু দেখে যে সেখানে একটা লোক ছিল, যার একটা পা গায়েব ছিল। সে ওই ব্যথায় ছটফট করতে থাকে। আর দ্বিতীয়জন যে ছিল, সে বয়স অনেক ছোট ছিল। সে অনেক কষ্টে নিজেকে সেন্সে রাখে, আর তার চেহারা দেখে পরিষ্কার বোঝা যায় যে গত দিনগুলো তার জন্য কতটা ভয়ঙ্কর কেটেছে। এর মধ্যেই সেখানে একজন পণ্ডিত আসে, যে উপজাতির লিডার ছিল আর সবার কাছের ছিল। সে রিকোকে খাওয়ার জন্য ফল দেয়, তবে এটা কোনো দয়াবশত নয়, বরং তার মৃত্যুকে একটু দেরিতে আসার দাওয়াত ছিল। যদি সে তাড়াতাড়ি মরে যায় তাহলে এদের কোনো লাভ হবে না। ওই পণ্ডিত রিকুর পায়ের ক্ষতকেও ঠিক করে দেয়। সে বলে যে তোমাকে ফ্রেশ লাগছে, আজ তো আমাদের ভাগ্য খুলে গেছে। রিকু চোখের পলক না ফেলেই তার চোখের দিকে তাকিয়েছিল, কিন্তু মনে মনে সে অনুভব করে ফেলে যে এই জায়গায় সে এখন আছে সেটা সত্যি কোনো জাহান্নামের চেয়ে কম না। সবাইকে ওই ফল খাওয়ানো হয়, আর তারপর যে বন্দির শুধু একটা পা ছিল, তার দ্বিতীয় পাটাও কেটে নেওয়া হয়, সেটাও জ্যান্ত অবস্থায়। এরপর ওই কাটা পাটা সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়, যেটা পেয়ে সবাই অনেক খুশি ছিল, কারণ আজ তারা খালি পেটে ঘুমাবে না। এই সব কিছু রিকুর চোখের সামনে হতেছিল, যেটা দেখে সে কেঁপে উঠে। কিন্তু শুধু এটাই সেখানে হচ্ছে না, বরং এখানে আরও অনেক ভয়ঙ্কর জিনিস হওয়া বাকি ছিল। যে বন্দিরা তার পা কেটেছিল সে ব্যথায় মারা গেছে, এই জন্য এখন তার শরীরে তেল লাগানো হচ্ছে। তারপর এক বিশেষ ধরনের রিচুয়াল পারফর্ম করা হয়, যেটাই উপজাতির পরিচয়। যখন সব কিছু হয়ে যায়, তখন তার ওই দ্বিতীয় কম বয়সী বন্দির জীবও কেটে নেয় আর জোর করে রিকুকে খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু সে নিজের মুখ খোলে না। আর এই বিষয়ের রাগ তারা নিজেদের জানোয়ার রূপ দেখিয়ে ওই বন্ধুর উপর মেটায়। তার চিৎকার রিকুর কানে তীরের মতো বিঁধতে থাকে, কিন্তু সে কিছুই করতে পারে না। কিছুক্ষণ পর তারা তাকে অনেক নির্মমভাবে মেরে ফেলে, আর তারপর তার হাত পা কেটে নিজেদের সাথে নিয়ে যায়। যাওয়ার সময় যতক্ষণ পর্যন্ত তার ভেতর একটুখানি শ্বাস বেঁচে ছিল,
ততক্ষণ পর্যন্ত সে শুধু রিকুকেই দেখে যাচ্ছিল, যেন মনে হয় সেটাই বলতে চাইছে এখন শুধু সেই একমাত্র আশার আলো বেঁচে আছে, যেই জানোয়ারদের থামাতে পারবে। কিছুক্ষণ পরে পণ্ডিত আবার আসে। সে তাকে বন্দীদের রক্তপান করতে বলে, যেটা রিকু পান করে নেই, কারণ তার ব্রেনে এখন নতুন খেলা শুরু হয়ে গেছে। একটা নতুন যুদ্ধ এখন জন্ম নিয়েছে, যেটার শেষের প্রস্তুতি সে এখন থেকে করতে শুরু করেছে। সারা রাত সে সেখানেই বসে কিছু না কিছু আঁকাই লিখছিল, যাতে যে কোনোভাবেই হোক নিজেকে শান্ত রাখতে পারে। এখন সেই সময় সে তার 2 বাচ্চাকে দেখতে পায়, যারা তাকে বলে যে বাবা, সময় চলে এসেছে সেটা করার যার জন্য সামুরাইদের এত বড় করা হয়। মাসুমদের উপর অত্যাচার থামানোর জন্যই তাদেরকে এই শক্তিগুলো দেয়া হয়। যখন কিছু সময় পার হয়ে যায়, তার কাছে 2টো ছেলে আসে, যারাই উপজাতিরই কারো বাচ্চা ছিল। তারা যখন রিকুকে দেখে তখন হাসতে হাসতে বলতেছিল, দেখো এই কতটা মাসুম, চলো নিজের জামা কাপড় খোলো, আমাদের তোমার সাথে খেলতে হবে। রিকু একটা জোরালো হাসি দেয় আর বলে যে এখন খেলার পালা আমার। এটুকু বলেই সে ওই দুজনকে মেরে ফেলে। শুধু এটাই না, সে তাদেরকে সে মৃত্যু দেয় যেটা এতদিন ধরে তারা অন্যদের দিয়ে আসছে, সেটাও তাদেরই অস্ত্র দিয়ে। একজনের মাথা সে শরীর থেকে আলাদা করে দেয়, আর অন্যজনের কাছে তার মাথাটা ছুড়ে দিয়ে বলে যে জুতো সে পরে আছে সেটা আমার। ওই বেচারা তো মৃত্যুর ভয়েই নিজের দম ছেড়ে দেয়। হয়তো তার আন্দাজ হয়ে যায় যে তাদের বড়রা ভুল মানুষের সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছে। দুজনকে শেষ করার পর রিকু এবারে গুহা থেকে বাইরে আসার রাস্তা খুঁজতে থাকে। এই সময় তার এমন সব জিনিসের দেখা হয় যেগুলো সে এখন পর্যন্ত না দেখেছে আর না কখনো শুনেছে। প্রথম জিনিসটা ছিল চিত্রকলা, অর্থাৎ ওয়াল পেন্টিং। এতদিন পর্যন্ত তারা শুধু আঁকাইয়ের মাধ্যমেই নিজেদের কথা একবের কাছে পৌঁছায়, কিন্তু এখন এই নতুন জিনিস দেখে সে অবাক হয়ে যায়। এরপর যখন সে আরও একটু সামনে যায়, তখন সে সেখানে এমন কিছু দেখে যেটা তার চিন্তার বাইরে ছিল। লাখো মাথার কঙ্কাল পড়েছিল। এরা ওই সব মানুষ ছিল যারা নিজেদের শরীর দিয়ে জানোয়ারদের পেট ভরেছে। এই সব কিছু দেখার পর রিকুর ভেতরে আরও অনেক বেশি রাগ জন্মে যায়। অন্যদিকে বাহিরে এখন ওই বন্দির ভেতরে কিছু প্রাণ বেঁচে ছিল, কিন্তু ওই লোকেরা তাকে এখন সবার মধ্যে ভাগ করতে থাকে। এর আগেই সেখানে রিকু পৌঁছে যায়। তার নজরে বন্দির উপর পড়ে যে এখনো তাকে দেখতে থাকে। দেখতে দেখতে ওই লোকেরা তার নাড়ি ভুড়ি বাহিরে বের করে নেয় আর সবার মধ্যে ভাগ করে দেয়। ওয়েল, এবার পালা রিকুর ছিল। এই জন্য তারা ভেতরে যায়, কিন্তু সেখানে তারা তাদের 2 ছেলের কাটা মাথা দেখতে পায়। সর্দার বুঝে যায় যে যুদ্ধের সময় চলে এসেছে। তারা এটাই জানে না যে তাদের সামনাসামনি একজন সামুরাইয়ের সাথে হয়েছে। সে চেঙ্গিস খানের সেনাবাহিনীকে হারিয়ে এসেছে। সকাল হলেই জানোয়াররা নদীর তীরে আসে, যেখানে রিকু আগে থেকেই তাদের জন্য একটা মেসেজ ছেড়ে রাখে। মাটিতে লেখা ছিল, ভেতরে আসো, মৃত্যু তোমাদের অপেক্ষা করছে। এখন জঙ্গলে সে উৎপেতে বসেছিল, আর এরাও এখন সেদিকেই যেতেছিল। সময়ের সাথে সাথে যত মানুষ খেকো ছিল সব এদিক ওদিক হতে ছিল তাকে খোঁজার জন্য, আর এটারই সুবিধা নেওয়ার জন্য রিকু তৈরি ছিল। জঙ্গলে চারপাশ থেকে আসা বানরদের চিৎকারের কারণে ওই উপজাতির লোকদের পায়ের আওয়াজ শুনতে অসুবিধা হতে থাকে। এই জিনিসটার সুবিধা রিকু নিয়ে নেয়, আর এই নীরবতার মাঝেই নিজের প্রথম শিকার করে। তারপর কোনো গিরগিটির মতোই ঘন ঝোপের মধ্যে লুকিয়ে পড়ে। সামনে গিয়ে লোকদের সামনাসামনি বড় ঝোপের সাথে হয়, যেগুলো এতটাই বড় ছিল যে সেগুলোর মধ্যে মানুষও লুকিয়ে যেতে পারে। যার সুবিধা তারা নেয়ার চেষ্টা করে আর ওখানে লুকিয়ে পড়ে। তবে রিকু জানে যে তারা এমনটা অবশ্যই করবে, এই জন্য সে আগে থেকেই তৈরি ছিল। উঁচু গাছে উৎপেতে বসে থাকা রিকু তার ধনুক দিয়ে 2 শত্রুকে মেরে ফেলে। এই অ্যাটাক এতটাই নিখুঁত ছিল যে লুকিয়ে থাকা শত্রু ভয়ে পালাতে শুরু করে। তবে বেশি দূর সে পালাতে পারে না। যে ঝোপের মধ্যে সে লুকিয়েছিল সেটা অজগর সাপের আস্তানা ছিল, যারা সময় মতো অ্যাকশনে চলে আসে আর নিজেদের শিকারের শিকার করে নেয়। এইভাবে আরও কয়েকজন মারা যায়, কিন্তু রিকুর আসল চাল তো এখনও বাকি ছিল। যার সামনাসামনি সবচেয়ে আগে ওই লোকটার সাথে হয়, যে সবার প্রথমে রিকুর চোখের দিকে তাকিয়ে চিনে ফেলে যে কোনো সাধারণ জিনিস না। সে ছিল ওই পণ্ডিত, যে জঙ্গলে দাঁড়িয়ে থাকা একটা ছায়াকে দেখতে থাকে, যেটা নড়াচড়াও করে না। আশেপাশে ধোঁয়ার আস্তরণ ছিল, যেটার মধ্যে কেউ গেলে ফিরে আসা বা দেখতে পাওয়া মুশকিল ছিল। পণ্ডিত বুঝে যায় যে এটা একটা চাল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়, কারণ রিকু নিজের চাল ছেড়ে দিয়েছে। সেই ধোঁয়ার অন্ধকারের মধ্যে নিজেকে এমনভাবে লুকিয়ে নেই যে সামনের জন তাকে অনুভব তো করতে পারে কিন্তু দেখতে পারে না। ধীরে ধীরে পণ্ডিত বুঝতে শুরু করে যে এই জঙ্গলের মধ্যে তাকে শেষ করা অসম্ভব। এই জন্য সে সর্দারের কাছে যায় আর বলে যে তাকে খোলা মাঠে নিয়ে আসো। তবে সর্দার যেন রাজি ছিল না। পণ্ডিত তাকে এমন কথা বলে যেটার আশাও সে নিজেও করেনি। আমরা যাকে ধরে নিয়ে এসেছি সে আমাদের খাওয়ার মানুষ না, বরং সে আমাদেরকে খেয়ে ফেলার মতোই কেউ। সে একজন ডিমন। ডিমানকে জঙ্গলে না বরং খোলা মাঠে হারানো যায়। তো সর্দারের তো এখন বিশ্বাসই হয় না যে আসলে এই সব কিছু কীভাবে হচ্ছে। এর মাঝে আমরা এমন অনেক জায়গা দেখি যেখানে রিকু নিজের আঁকায় লিখে রাখে, যেটা পরে লোকেরা বুঝে যায় যে সে একজন সামুরাই, জাপানের ওই যোদ্ধা যাদের সাথে আজ পর্যন্ত কেউ জিততে পারেনি। কিন্তু এখন তো তারা লড়াইয়ের মোড় ঘুরিয়ে নিয়েছে, আর এর শাস্তি তো তাদের পেতেই হবে।
সবাই খোলা মাঠে যায় এই আশায় যে তারা এখানে মৃত্যু থেকে বেঁচে যাবে, কিন্তু মৃত্যু তাদের সামনে কালো পোশাকে দাঁড়িয়েছিল। রিকু সেখানেই তাদের অপেক্ষা করতেছিল, যেটা দেখে সর্দার নিজের সেনাবাহিনীকে তার দিকে পাঠিয়ে দেয়। যেটা দেখে রিকু প্রথমে তো একটু চুপ ছিল, তারপর যখন সে তালোয়ার চালানো শুরু করে কিছুক্ষণের মধ্যেই অর্ধেক সেনাবাহিনীর লাশ বিছিয়ে যায়। যেটা দেখে সর্দার তো অবাক হয়ে যায়, এটা কিভাবে হয়ে গেল। সে তার কিছু খাস লোকদের পাঠায় যারা অনেক বেশি চটপটে ছিল, যাদের খপ্পরে একবার তো রিকুও চলে আসে, কিন্তু সে নিজেকে আবার মুক্ত করে নেয়। এরপর আর কি, আর তারপরে সে পণ্ডিত যে সমানে সমানে টক্কর দেয়। তার চটপটে ভাব দেখে রিকু অবাক হয়ে যায়। কয়েকবার তো সে তাকে অনেক গভীর ক্ষত দেয়, সেও পিছিয়ে ছিল না। সে কিছু মুহূর্তের মধ্যেই তার সব কৌশল বুঝে যায় আর বুঝতে পারে যে সে নিজের এই কঠোর বর্ষাটাকে নিজের শক্তির মতো ব্যবহার করছে। তাই প্রথমে তাকে ওটা ভাঙতে হবে, আর এমনটা করার জন্য সে সঠিক সুযোগ বেছে নেয় আর এই বর্ষাটাকে ভেঙে দেয়। যখনই সেটা ভেঙে যায় সে তার খেলা শেষ করে দেয়। এবার পুরো সেনাবাহিনীকে ওই নোনা পানিতে ভাসতে দেখে সর্দার বুঝে যায় যে এখন এপার নয়তো ওপার হবে। সে দৌড়াতে দৌড়াতে তার কাছে যায় আর লড়াই করতে শুরু করে। আর সে সবার প্রথমে যে কৌশলটা খেলে সেটা সত্যি প্রশংসনীয় ছিল। সামনের জন্য চোখে ধুলো ছিটিয়ে দেয় যাতে সে কম দেখতে পায়, আর এটারই সুযোগ নিয়ে সে রিকুর পাকে জখম করে দেয়, যার কারণে সে কিছুক্ষণের জন্য মাটিতে পড়ে যায়। সর্দার এখন নিজের জয় দেখতে শুরু করে, কিন্তু রিকু তার স্ত্রীকে অনেক শান্তিতে নাচতে দেখে, আর তার ওই নাচের মধ্যে যেন একটা মেসেজ ছিল, যেন সেটা বলছে তাকে এখনও তার পেছনে আসতে হবে, তাকে লড়তে হবে। এই বিষয়টা রিকুকে বাঁচার আশা দেয়। সে দাঁড়িয়ে পড়ে, নিজের কিছু কৌশল প্রয়োগ করে। সবার প্রথমে সে তার দুই পায়ে আঘাত করে, যার কারণে সে নিজের জায়গা থেকে নড়তে পারে না। তখনই সে তার মাথা বরাবর নিজের তলোয়ার এপার ওপার করে দেয় এবং সর্দারের খেলা শেষ করে দেয়। মাত্র একদিনেই এ পুরো উপজাতির বংশ সে শেষ করে দেয়। আর রিকু না যেতে আর না হারে সে ব্যাস সেখানেই দাঁড়িয়েছিল। সে কয়েক ঘন্টা সেটা অনুভব করে যেটা সে যুগ যুগ ধরে করতে পারে না। জীবনের মূল্য সে বুঝতে পারে, যেটাকে সে শেষ করতে চায়। ওই বন্দির চোখে সে এমন ছটপটানি দেখে যেটা সে না জানে কত বছর ধরে সহ্য করতেছিল। এই বিষয়টা তাকে এখান পর্যন্ত পৌঁছে দেয়, কিন্তু এখন সে আর পেছনে ফিরে দেখবে না, বরং একটা নতুন জীবন সে বাঁচবে এই আইল্যান্ডে, যতক্ষণ না কেউ তাকে বাঁচাতে চলে আসে। আর এর সাথে এই মুভিটি এখানেই শেষ হয়।